জব্দ সম্পদ গোপনে বিক্রির অভিযোগ উঠেছে গুম খুনের পলাতক আসামি তারিক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে, যিনি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা ও গুম খুনের মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত। ক্রয় নথির চেয়ে গাজীপুরে তার পরিবারের দখলে থাকা জমি বহুগুণ বেশি। দাম নিয়েও আছে প্রতারণার অভিযোগ। গাজীপুরের ফাওকালে সুরক্ষিত এই বাড়িটি তারেক সিদ্দিকের। ভেতরে ডুপ্লেক্স ভবন, বিশাল পুকুর ও গাছপালা। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ও টাকশালের পাশেই তার সম্পদ অন্তত 22 বিঘা, জানান স্থানীয়রা। কিন্তু নথিতে জমি মাত্র 5 বিঘা। তারা আসতো রাত্রে, রোডের সাইডে আপনার 12 লাখ 14 লাখ টাকা দিয়ে এইটা, আর ওই যে সামনে একটা ছবি, দুইটা সহ 22 বিঘা। গাজীপুর সদরের বাঙ্গালগাছায় তারেক সিদ্দিকের ভাই রফিক সিদ্দিকের নামে আরেকটি বাগান বাড়ি। বিশাল এই বাড়িটি নথিতে 78 শতক হলেও দখলে 10 গুণেরও বেশি। প্রিন্সিপাল আবুল কাসেমের ছেলে বোর্ড থেকে কিনা লেছে দল টল করে। গাজীপুরের কানাইয়া ভূমি অফিসের তথ্য মতে টিউলিপ টেরিটরির 2 একর 63 শতক জমির মালিক তার আরেক ভাই রফিক আহমেদ সিদ্দিক, যা শেখ রেহানার বাড়ি নামেই পরিচিত। মেয়ের নামে কোনো জমি জাতি নাই, এটা সব ডক্টর শফিক আহমেদ সিদ্দিকের নামে। দুদকের নথি বলছে গাজীপুরে তারেক সিদ্দিকের বাগানবাড়ি 2টি, ঢাকার গুলশানে একটি 7তলা বাড়ি, বসুন্ধরায় 3টি প্লট তার ও স্ত্রীর নামে, বাড়িধারায় 4টি ফ্ল্যাট ও একটি ফ্ল্যাটের একাংশ, গাজীপুরের আরেকটি 7তলা বাড়ির 4 ভাগের 1 ভাগ। এছাড়া গাজীপুর ও নারায়ণগঞ্জে তারেক দম্পতির 48 বিঘা জমি রয়েছে। 5 আগস্টের পর গুম খুনের পলাতক আসামি তারেক সিদ্দিকের গাজীপুরের জমি গোপনে বিক্রির কথা জানান স্থানীয়রা। এখন কাপাসকে মালিক কিনছে, টিআইবি বলছে কোনো সরকারি চাকরিজীবীর এত সম্পদ সন্দেহজনক। জব্দ সম্পদ বিক্রির তথ্য দ্রুত খতিয়ে দেখা দরকার। কর্তৃত্ববাদের বিকাশের কেন্দ্রবিন্দুতে যে সমস্ত শক্তিগুলো কাজ করেছিল তার মধ্যে অন্যতম একটি শক্তি ছিল এই ব্যক্তি। যে সম্পত্তিগুলো চিহ্নিত হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তির, সেগুলো জন্য অনতিবিলম্বে আদালতের নির্দেশের মাধ্যমে জব্দ করা হয়, যাতে করে এগুলো লেনদেন বন্ধ করা যায়। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার দেবর তারেক সিদ্দিক, জাতীয় সংঘের তদন্ত প্রতিবেদনে যাকে উল্লেখ করা হয়েছে গুম খুনের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের মতো গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার কেরানীগঞ্জে এক সমাবেশে তিনি আরও বলেন, যাদের জামানত থাকবে না তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছে। সংস্কার কমিশন সারাদিন আলোচনা আর খানাপিনাতেই আটকে আছে বলেও মন্তব্য করেন তিনি। সংস্কার ও দ্রুত সময়ে নির্বাচনের দাবিতে শনিবার দুপুরে কেরানীগঞ্জের চুনকুটিয়া স্কুল মাঠে সমাবেশ করে উপজেলা দক্ষিণ থানা বিএনপি। সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ক্ষোভ জানিয়ে বলেন, যারা নির্বাচন চায় না তারাই সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করছে। সংস্কারের নামে কোনো কুসংস্কারের মধ্য দিয়ে জনগণের অধিকার যদি ভুলণ্ঠিত হয়, জনগণ যদি প্রতারিত হয়, সেক্ষেত্রে বিএনপির কোনো নেতা কর্মী ঘরে বসে থাকবে না। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার ও বিচারের বাহানা দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগের মতো গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি না করার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাহির করে দিয়েছে। এই চেতনা বিক্রি করবেন না। যদি সংস্কারের আলোচনা চলতে থাকে, কবে সংস্কার একত্রিত করে সনদ সই হবে সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। সমাবেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সংক্ষিপ্ত সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান কর্মী ও সমর্থকেরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদেশে চাঁদাবাজি আর সন্ত্রাসের রাজনীতি চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কেউ স্বৈরাচারের মতো আচরণ করলে তার পরিণতি আওয়ামী লীগের মতো হবে বলে মন্তব্য করেন তিনি। শনিবার বগুড়ায় পথসভায় এসব কথা বলেন নাহিদ। বগুড়া ছাড়াও জয়পুরহাট ও নওগাঁতে পদযাত্রা করেছে এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উত্তরাঞ্চলে পদযাত্রা করছে এনসিপি। পঞ্চম দিনে বগুড়ার সাতমাথা মুক্ত মঞ্চে পথসভা করেছে দলটি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি আর করতে দেওয়া হবে না।
ব্যর্থতার দায়ে প্রশাসন ও পুলিশের বিচার চান তিনি। নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে। যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকদের মতো আচরণ করে, তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোসরদের মতোই হবে। গত 1 বছর ধরে একটি দল চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক দখলে জড়িয়েছে বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। পুরনো রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তারা। এই নতুন বাংলাদেশকে আমরা আর কোনো চাঁদাবাজের হাতে ছেড়ে দেব না। নতুন বাংলাদেশ করতে আগের সিস্টেম বাদ দিয়ে, আগের বন্দোবস্ত বাদ দিয়ে নতুন সিস্টেমের বাংলাদেশ দরকার আছে কি নাই? এদিকে জয়পুরহাটের পথসভায় দেশ পুনর্গঠনের জন্য যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। যেই বাংলাদেশের ছেলে মেয়েদের বিদেশে যাওয়া কোনো স্বপ্ন হবে না, যেই বাংলাদেশের স্বপ্ন হবে দেশে থেকে এই বাংলাদেশকে পুনর্গঠন করা। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আর পরিবারতন্ত্র চলবে না। সারা দেশে 30 জুলাই পর্যন্ত জুলাই পদযাত্রা করবে এনসিপি। প্রতিটি জেলায় জুলাই শহীদ পরিবারের সাথে দেখাও করছেন নেতারা। আমরা বুকে গুলি নিয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে মারা যান পোশাক শ্রমিক সুমন ইসলাম। পঞ্চগড়ে সুমন চাকরি করতেন আশুলিয়ার একটি গার্মেন্টসে। 5ই আগস্ট শহীদ হন তিনি। পরিবারের কাছে সুমন এখন কেবলই স্মৃতি। একমাত্র উপার্জনকারী হারিয়ে দিশেহারা স্বজনরা। হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি তাদের। পঞ্চগড়ের বোদা উপজেলার সুমন ইসলাম ঢাকায় কাজ করতেন একটি পোশাক কারখানায়। বৃদ্ধ মা বাবা আর 3 বোনের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল তার। তবে জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট আশুলিয়া গুলিতে মারা যান তিনি। 3 দিন পর মরদেহ পায় পরিবার। বছর পেরিয়ে গেলেও এখনও প্রতিদিন গ্রামের পথের দিকে তাকিয়ে থাকেন সুমনের মা বাবা। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা তারা। এখন আমার সংসার উনি মাত্র ছিল, উনি সংসার পরিচালক করত। এখন আমি মনে করি সে মরে নাই, সে আছে, এই গান গাইবি আমি খালি। তার রূপ চেহারা আমি লক্ষ্য করলি, তার রূপ চেহারা দেখলে আমার কলিজা ফাটা যায়। আর কি কমু বাবা। হত্যায় জড়িত সবার বিচারের দাবি স্থানীয়দের। পরিবারগুলোকে আর্থিক সহায়তার দাবি জানান তারা। একটা ছেলে ছিল, সেই মারা গেছে। এখন তার বাবা মাকে দেখার মতন এবং কি আমরা এলাকাবাসী ছাড়া এবং আর কেউ নাই। যখনই আমরা শহীদ সুমনের বাসায় যাই, তার পরিবারের খোঁজ করতে যাই, যখন তার সন্তানরা তার পিতার মুখের দিকে তাকায়, সত্যি নিজেকে বড় অপরাধী লাগে। অভ্যুত্থানে হতাহতদের সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। এছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি। সুমনের পরিবার সহ বাকি সকল শহীদ পরিবারকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার আর্থিক প্রণোদনা প্রদান করেছি। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এই পরিবারগুলোকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পঞ্চগড়ে মারা যান 5 জন। ঢাকা ও আশেপাশের এলাকায় নিহত হন তারা। স্বজনদের দাবি তাদের আত্মদান যেন বৃথা না যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশেষ রাজনৈতিক দলের চিকিৎসকদের কারণে আহত জুলাই যোদ্ধারা চিকিৎসা পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। শনিবার দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে জুলাই যোদ্ধাদের চিকিৎসা পর্যবেক্ষণে এসে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। জুলাই অভ্যুত্থানের বছর গড়ালেও এখনো হাসপাতালে কাতরাচ্ছেন আহত অনেক জুলাই যোদ্ধা। কে কবে নাগাদ সুস্থ হবেন তা নিয়ে নিশ্চিত নন খোদ চিকিৎসকেরাও। আহতদের দাবি, এতদিন চিকিৎসা নিয়েও যেহেতু সুস্থ হননি, তাই উন্নত চিকিৎসার জন্য সবাইকে যেন বিদেশে নেওয়া হয়। আমার 6 ইঞ্চি হান নাই, আমার কুম্বালা আমি কর্মস্থলে ফিরে যাব, মানে আমার পোলামান তো না খাইয়া রয়েছে। কে দেখবি? ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা বলছে যে সময় লাগবে দীর্ঘদিন। আমার একটা ফ্যামিলি আছে, আমার ছোট্টটা বাচ্চা 3 বছরের। আমি উপার্জন করতাম, এখন আমি 11 মাস যাবত আমার এই অবস্থা। আমার 2টা ফ্যামিলি ধ্বংস। আমাদের উন্নত ট্রিটমেন্ট অতি শীঘ্রই দিতে হইব। ঠিক আছে, আমরা মাত্র হাসপাতালে 11 জন ভর্তি আছি,
আমাদের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমরা একটা আহত বাইরে ট্রিটমেন্ট দিতেছে না। শনিবার দুপুরে আহতদের চিকিৎসা পর্যবেক্ষণে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। ওয়ার্ডে নিয়োজিত চিকিৎসক ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে হয় বাকবিতণ্ডা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, সরকারের উচিত মেগা প্রকল্পের দিকে মনোযোগ না দিয়ে আগে জুলাই আহতদের চিকিৎসায় নজর দেয়া। আজকের যেই বাস্তবতা, এটা কিন্তু একদিনের না। আমরা দীর্ঘদিন যাবত দেখতে পেয়েছি আহতরা আন্দোলন করছে, আহতরা সংগ্রাম করছে কিসের জন্য? ট্রিটমেন্টের জন্য, একটা প্রপার ট্রিটমেন্ট। তাদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, এর কারণ কোনো একটা রাজনৈতিক দলের যে চিকিৎসকদের গ্রুপ, সেই গ্রুপদের সিন্ডিকেটকে তারা আটকে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তারপর থেকে তাদেরকে নাকি এই ধরনের অ্যাটাক করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি হাসপাতালের খাবারের মান ও পরিবেশ নিয়েও অভিযোগ করেন জুলাই যোদ্ধারা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ পবিত্র আশুরা মহররম মাসের 10 তারিখ মানেই মুসলিম উম্মার শোকের দিন। রাতে পুরান ঢাকার হোসাইনি দালান থেকে আয়োজন করা হয় শোকযাত্রা। এই দিনটি মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠারও দিন। 61 হিজরি সালের এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। শোকাবহ সেই ঘটনা স্মরণে হোসাইনি দালান থেকে শোকযাত্রা বের হয়। কারবালার সেই যুদ্ধ স্মরণে শোক মিছিলে অংশ নেন ভক্তরা। কালো পোশাক আর কণ্ঠে হায় হোসেন ধ্বনিতে মাতম করেন তারা। আশুরার মূল শোকযাত্রাটি সকাল 10টায় হোসাইনি দালান থেকে আবারও শুরু হবে। আমরা কখনোই অন্যায়ের কাছে মাথা নত করব না, সত্যের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেব। আমরা বিভিন্ন গ্রুপে বিভিন্ন ধরনের ভাবে আমরা যেভাবে পারি প্রকাশ করি তার প্রতি ভালোবাসা। বিষয়টা এইরকমই, যেটা আমাদের পূর্ববর্ষ থেকে চলে আসছে সেইভাবেই আমরা আছি। আমরা সবাই নিয়ে আমরা ইমামের দুঃখটা আমরা যেন প্রকাশ করতে পারি। আওয়ামী লীগ নেতাদের পৈশাচিক দমন পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র আশুরা উপলক্ষে শনিবার এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। বিবৃতিতে তারেক রহমান বলেন, দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে, আর কোনোভাবেই যাতে নির্দয় অত্যাচারীর অভ্যুদয় না ঘটে সেজন্য ইমান বাহিনীর যুদ্ধ সবসময় প্রতিরোধের প্রেরণা যোগায়। তারেক রহমান বলেন, ইসলাম ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত স্মরণীয় দিন 10ই মুহররম। জাগতিক অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ এবং ইমাম হোসেনের আত্মত্যাগ বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমান ও বিশ্ববাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। ইমাম হোসেনের শাহাদাত এবং ইসলাম বাঁচিয়ে রাখার জন্য তিনি যে আত্মত্যাগ করেছেন তা দুনিয়াতে এক বিশাল প্রেরণার উৎস। পবিত্র আশুরা উপলক্ষে সকালে পুরান ঢাকার হোসাইনি দালান থেকে শুরু হবে তাজিয়া মিছিল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিয়া সম্প্রদায়ের লোকজন সাদা ও কালো পোশাক পরে হাতে নানা ধরনের পতাকা নিয়ে সেখানে জড়ো হচ্ছেন। মিছিল উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও জানাতে পুরান ঢাকার হোসাইনি দালান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, সকাল 10টায় তো তাজিয়া মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখা যাচ্ছে? কিছু তো নির্দেশনা এবার দেয়া হয়েছে, সেগুলো পালন করা হচ্ছে কি? দেখুন, এখানে আসলে দুই ধরনের প্রস্তুতি। একটি হচ্ছে যে যারা মিছিল বের করবেন তাদের এক ধরনের প্রস্তুতি, এবং যারা নিরাপত্তা দিবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের একরকম প্রস্তুতি। তো শুরুতে আসলে যারা মিছিলে অংশ নেবেন তাদের বিষয়টি দিয়েই শুরু করতে চাই। আপনি জানেন যে আজকে 10 হিজরি মাসের আসলে 10 তারিখ বলা হয় 10ম হিজরি। তো এই দিনটি খুবই তাৎপর্য একটি দিন। এই দিনটি শুধুমাত্র যে শোকের দিন তা নয়, এবং বলা হয় আজকের এই দিনেই আসলে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে, এবং আজকের এই দিনেই বৃষ্টির প্রথম ফোঁটাটি পড়েছিল। তো এই যে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই দিন, এবং এটি আসলে আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়েছে যখন আসলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন
তিনি আসলে তার পরিবার সহ এই দিনে শাহাদাত বরণ করেছেন এবং আজকে তার যে শোক, সেই শোককে আসলে শক্তিতে রূপান্তরিত করে এবং তার যে সেই শোকটাকে ধরে রেখে বছরের পর বছর ধরে এই যে হোসনি দালান এখান থেকে একটি তাজিয়া মিছিল বের হয়ে থাকে। সেই তাজিয়া মিছিলটি সকাল 10টার সময় এখান থেকে বের হবে এবং সেই মিছিলে দুলদুল ঘোড়া, ইমাম হোসেনের প্রতীকী কবর, এই বিষয়গুলো থাকবে। তো এই মিছিলটি মূলত এই হোসনি দালান থেকে বের হয়ে আজিমপুর হয়ে নিউ মার্কেট হয়ে এটি ধানমন্ডিতে গিয়ে শেষ হবে এবং আজকে সকাল 10টার সময় যে মিছিলটি শুরু হবে সেই মিছিলটি দুপুর 2টা বা 2:30 নাগাদ শেষ হবে। তো এরই মধ্যে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে হোসনি দালান যেখান থেকে মিছিলটি বের হবে সেখানে সবাই আসতে শুরু করেছেন। কেউ কালো পোশাক পরে আসছেন, কারোর হাতে আমরা পতাকা দেখতে পাচ্ছি। তো এই মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে আসলে না ঘটে সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে তৎপর রয়েছেন এবং এখানে পুলিশ সদস্যরা যেমনি রয়েছেন তেমনি র্যাব সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, ডিবি সদস্যদেরকে দেখতে পাচ্ছি এবং একই সাথে সাদা পোশাকের পুলিশের সদস্য যারা আছেন তারাও মোতায়েন থাকবে। এরই মধ্যে ডিএমপি থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে যে এই মিছিলে যারা অংশগ্রহণ করবেন কেউ ছুরি, চাকু, তরবারি বা ধারালো যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলো নিয়ে কেউ এখানে প্রবেশ করতে পারবেন না এবং যারা মিছিলে অংশ নিচ্ছেন তারা এই যে হোসনি দালানে যারা আসছেন তাদেরকে একদম পুরো তল্লাশি করে তারপরে ভেতরে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো যেন আসলে বাস্তবায়ন করা হয় সেই বিষয়টি। তো আর কিছুক্ষণ পরে আসলে এই যে তাজিয়া যে মিছিলটি সেই মিছিলটি শুরু হবে এবং সেই মিছিলের এর মধ্যে যে ধরনের প্রস্তুতিগুলো আছে সেই প্রস্তুতিগুলো এর মধ্যে নেওয়া হয়ে গেছে। এখন শুধু আসলে অপেক্ষা যে মিছিলটি বের হবার। তো আমার কাছে হোসনি দালান থেকে এটি ছিল এখনকার সবশেষ। পবিত্র আশুরার খবর পুরান ঢাকার হোসাইনি দালান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। সাইবার সুরক্ষা অধ্যাদেশে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, এ নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা করা উচিত বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার ডিআরইউতে নাগরিক ঐক্যের আয়োজনে সাইবার সুরক্ষা অধ্যাদেশ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, সাইবার সুরক্ষায় যারা নিয়োজিত থাকবেন তাদেরকেও জবাবদিহির আওতায় আনার বিধান রাখতে হবে। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, মব বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। বাড়ি ভাঙা সংস্কৃতি চলতে থাকলে দেশে গণতন্ত্র কিভাবে ফিরবে সেই প্রশ্ন রাখেন তিনি। বলেন, মব সন্ত্রাসে পুরো দেশ তোলপাড়, এটাকে কেউ কেউ প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন মাহমুদুর রহমান মান্না। এছাড়া বিনা পরোয়ানায় গ্রেপ্তারের বিতর্কিত ধারা অধ্যাদেশ থেকে বাদ দেওয়ার দাবি করেন বক্তারা। যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা। তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয় তাহলে তাদের জন্য শাস্তি হয়, সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে। বরিশালের বাকেরগঞ্জে বিএনপির সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে ভাঙচুরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে। শনিবার বিকেলে উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুরে এই ঘটনা ঘটে। বিএনপি নেতাদের অভিযোগ, বিকেলে বিএনপির সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এর আগেই অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের অনুসারীরা হামলা চালায়। ভাঙচুর করা হয় মঞ্চ, চেয়ার ও দলে নেতাকর্মীদের ছবি। এতে নির্ধারিত সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি পণ্ড হয়ে যায়। অনুষ্ঠান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দলের নেতাকর্মীরা। ধামাকা শপিং.কমের চেয়ারম্যান ডাক্তার মুজতুবা আলীকে পুলিশে সোপর্দ করার পর এখনও তিনি ভাটারা থানায় আটক রয়েছেন। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ আছে কিনা খোঁজ নিচ্ছে পুলিশ। প্রতারণার অভিযোগে শনিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে তাকে অবরুদ্ধ করেন গ্রাহকরা। পরে মুজতবা আলীকে ভাটারা থানায় নিয়ে গিয়ে প্রতারণা মামলায় গ্রেপ্তারের দাবি জানানো হয়। গ্রাহকদের দাবি 2021 সাল থেকে ই শপিং প্ল্যাটফর্ম ধামাকা শপিং.কম কোম্পানির কার্যক্রম বন্ধ। এরপর থেকে গ্রাহকদের 400 কোটি টাকা লোপাট করার অভিযোগে ধামাকা শপিং.কমের চেয়ারম্যানের বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারণার মামলা করে গ্রাহকরা।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় পরিচয় দেয়ায় তাকে এতদিন গ্রেপ্তার করা হয়নি দাবি তাদের। প্রোডাক্ট কিনছি হলো প্রোডাক্ট পাওয়ার আশায়, কিন্তু আজকে দীর্ঘ 4 থেকে 5 বছর হয়ে গেল আমাদের কিন্তু পণ্য ফেরত পায় নাই। বিভিন্ন সোর্সে ইনফরমেশন পাইয়া পরে খবর দিলাম, তারপরে ওনাকে ধরে থানা নিয়ে আসলাম। কোনোভাবে গ্রেফতার ছাড়া এবং গ্রাহকের সমস্ত টাকা ফিরিয়ে দেওয়া ছাড়া ওনাকে যেন ছাড়া না হয়। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে সাইফ পাওয়ার টেকের যুগ শেষ হচ্ছে। দফায় দফায় মেয়াদ বাড়িয়ে 17 বছর ধরে এই টার্মিনাল পরিচালনার দায়িত্বে ছিল প্রতিষ্ঠানটি। সোমবার থেকে এই টার্মিনাল পরিচালনায় ড্রাই ডকের মাধ্যমে যুক্ত হচ্ছে নৌবাহিনী। বন্দর ব্যবহারকারীদের দাবি, সুষ্ঠু পরিচালনায় ব্যবসায়ীদের সামনে রোল মডেল হতে পারে এনসিটি। 2007 সালে নির্মিত চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেক আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় 2012 সালে। এরপর কয়েক দফা মেয়াদ বাড়িয়ে দায়িত্বে থেকেছে প্রতিষ্ঠানটি। সরকার পরিবর্তনের পর গেল 1 বছর বন্দরে সাইফ পাওয়ারটেক ও নতুন অপারেটর নিয়ে চলেছে নানা আলোচনা। বিদেশি অপারেটর নিয়োগ প্রশ্নে দুভাগে বিভক্ত বন্দর ব্যবহারকারী, রাজনৈতিক নেতৃত্ব, শ্রমিক কর্মচারী ও ব্যবসায়ীরা। অবশেষে সোমবার থেকে এই টার্মিনাল পরিচালনায় আসছে চিটাগং ড্রাই ডক। নৌবাহিনীর পরিচালনায় এই প্রতিষ্ঠানটি এতদিন জাহাজ রক্ষণাবেক্ষণের কাজ করলেও এবার প্রথম যুক্ত হচ্ছে টার্মিনাল পরিচালনায়। 7 তারিখ থেকে আমাদের নতুন অপারেটরের মাধ্যমে কাজ করতে হবে। তো আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলাম এবং সেই প্রস্তাব ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। আমরা চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের সাথে 6 মাসের জন্য ডিপিএম করব এবং তারা অলরেডি কাজ বুঝে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বন্দরে সিসিটি এনসিটিতে জনবল রয়েছে 2781 জন। তাদের দিয়েই এনসিটি পরিচালনা করবে ড্রাই ডক কর্তৃপক্ষ। বন্দর ব্যবহারকারীদের আশা, এতদিন ধরে শ্রমিক সংকট, ধীরগতি, মর্জিমাফিক কাজ করার যে প্রবণতা ছিল তা এবার বন্ধ হবে। 10 জনের গ্যাং বুক করছি, আমার কন্টেনারে কাজ করতে আসছে 3 জন 4 জন। আমার যেটা আধা ঘন্টায় লোড হয়ে যেত যে আমার ভ্যানটা, সেটা আমার 4 ঘন্টা লাগছে। তো এই সব থেকে আমরা বেরিয়ে আসতে না পারলে কে পরিচালনা করছে আসলে এটা খুব ম্যাটার করবে বলে আমি মনে করি। আমরা যেসব দেশের সাথে প্রতিযোগিতা করি, আমার কাস্টমাররা যেসব দেশের সাথে বিজনেস করে, প্রত্যেকের বন্দরগুলো কিন্তু বিশ্বমানের বন্দর। কিন্তু আমি যদি এই পিছিয়ে পড়া বন্দরে পড়ে থাকি, স্বাভাবিকভাবে আমি ব্যবসায়িকভাবে পিছিয়ে যাব। কারণ আমার বন্দরটা একটু এক্সপেন্সিভ হবে, কস্টলি হবে। কস্টলি হলে স্বাভাবিকভাবে কাস্টমারদের উপর একটা চাপ আসবে। গেল অর্থ বছরে বন্দরে মোট কন্টেইনারের 44 ভাগ হ্যান্ডলিং হয়েছে এনসিটিতে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবছর ডেঙ্গুতে মৃত্যুর 50%ই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা, এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সিটি কর্পোরেশনের দাবি, বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানকার হাসপাতালে ভর্তি হচ্ছে, তাই মৃত্যুও বেশি। আর সবচেয়ে ভয়াবহ অবস্থা বরিশাল বিভাগের। তাই আজ থেকে ডেঙ্গু রোধে বিশেষ কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। এবছর 12,000 ডেঙ্গু আক্রান্তের মধ্যে 6,000ই জুন মাসে, আর এ মাসের 5 দিনে আক্রান্ত 1,600 ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও বেড়েছে জুনে। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে 45 জন, যার মধ্যে জুনেই 19 জন আর জুলাইয়ে 3 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সর্বোচ্চ 20 জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটিতে। এ পরিস্থিতিতে এডিস মশা নিধনে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুরান ঢাকার 6টি ওয়ার্ডে মশার প্রজনন স্থল ধ্বংস করা হয়েছে। আমাদের কোনো রকম গাফেলতি নাই, আমাদের কর্মীরা নিয়মিত পরিষ্কার করে। তবে এই বিশেষ অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে যে শুধু এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, এটা জনগণের একটি দায়িত্ব আছে। এই কারণে আমরা মূলত আজকের এই বিশেষ অভিযানের মাধ্যমে জনগণকে সচেতন করতে চাচ্ছি। কারণ জনগণকে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রক্রিয়ার সাথে এঙ্গেজ না করতে পারবো, ততক্ষণ আমরা সিটি কর্পোরেশন করতে পারবো, কিন্তু জনগণ বারবার রাস্তায় ময়লা ফেলবে। এদিকে এবছর ডেঙ্গুর ভয়াবহ রূপ নিয়েছে বরিশাল বিভাগে। মোট আক্রান্তের অর্ধেকই এ বিভাগে। বিশেষ কার্যক্রম নিয়ে রোববার যাচ্ছে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি দল। বরিশাল বরগুনাতে কিছু খারাপ ছিল, ওখানে হচ্ছে যে বৃষ্টির পানি ধারণ করে রাখার কারণে এগুলো হয়েছে। আমরা সরকারিভাবে বৃষ্টির পানি ধারণ যেখানে করবে ঢাকনা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি বিনামূল্যে, এটা সরকারিভাবে আমরা দিব। আর মানুষদেরকে এই বৃষ্টির পানি ধরে রাখার জন্য আরও কিছু আধুনিক প্রযুক্তি আমরা দিচ্ছি, যাতে করে এই ডেঙ্গুর প্রভাবটা না বাড়ে। আমরা সারা দেশে এই অভিযান পরিচালনা করছি, মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
রাজধানীর বেশিরভাগ এলাকায় এডিসের লার্ভার ঘনত্ব মিলেছে ব্রুটো ইন্ডেক্সে 20-এর বেশি, যা আশঙ্কাজনক বলছেন কীটতত্ত্ববিদেরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃষকের হাতে চাল না থাকা মিলারদের সিন্ডিকেট ও কর্পোরেট প্রতিষ্ঠানের বিপুল মজুদের কারণে চালের বাজার অস্থির হয়ে উঠেছে, এমন দাবি খুচরা বিক্রেতা ও কৃষকদের। ফলে বাজারে চালের সংকট না থাকলেও দাম বাড়ছে। তবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর দুষছে সরকারের কার্যকর নজরদারির অভাবকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর বোরো মৌসুমে রেকর্ড 2,14 লাখ টন চাল উৎপাদন হয়েছে, যা গতবারের চেয়ে 15 লাখ টন বেশি। তারপরও বাজারে চালের দাম চড়া। দাম বেড়ে বাজারে ভালো মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকার বেশি দামে। মোটা চাল মিলছে না 60 টাকার নিচে। টিসিবির হিসাবে এক মাসে চালের দাম বেড়েছে 15.5%। চড়া দামের জন্য মিল মালিক আর বড় প্রতিষ্ঠানগুলোকে দুষছেন বিক্রেতারা। এক ঘরে যদি 6 জন 7 জন লোক থাকে 3 কেজি চাল লাগে, তো 1 কেজি চাল যদি 80-90 টাকা, কেমনে খাইবে? মিলাররা যদি দাম বাড়ায় তাহলে বাড়ে, আর যদি ওনারা যদি কিছু কমাই দেয় তাহলে কমে। রাজধানীর চালের বেশি সরবরাহ হয় কুষ্টিয়া, নওগাঁ অঞ্চল থেকে। এখানকার কৃষকরা বলছেন সব চাল মজুত করেছে মিলাররা। তবে এসব অভিযোগ অস্বীকার করে কর্পোরেট প্রতিষ্ঠানের উপর দায় চাপাচ্ছেন মিল মালিকরা। আমার জানা মতে কোনো কৃষকের কাছে অবশিষ্ট ধান নেই বা কৃষক আসলে মজুত করে না। খাদ্য অধিদপ্তরের বা বিভিন্ন সংস্থা যারা আছে তদারকি করা তাদের দায়িত্ব, তারা এটাকে মনিটরিং করলেই কার কাছে কি ধান আছে না সেটা বাজারে জানা যাবে। ভরা মৌসুমে চালের দাম বেড়ে যাওয়াকে কারসাজি বলছে ক্যাব। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি সংস্কার কমিশন গঠন সহ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। যে ব্যবসায়ী তার সেই ধরনের ব্যবসা করা উচিত, তার সেই ধরনের কাজের সাথে যুক্ত হওয়া উচিত। এগুলো যদি বন্ধ না হয় তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে সুশাসন কঠিন হবে। আমরা যারা ভোক্তা আমরা প্রতিনিয়ত কিন্তু ঠকব। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি গুদামে চালের মজুদ 13,82,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।